যে অন্যরা ক্লাসে যোগদান করুক আস্তে ধীরে, আমরা আমাদের ক্লাস একটু এগিয়ে যাই। অনেকক্ষণ হয়ে গেল, মোটামুটি যোগদান আজকে কমই করছে তোমরা। আমরা কিন্তু স্কুল বন্ধ কয় তারিখ পর্যন্ত? স্যার 20 তারিখ। 20 তারিখ। আজকে কত তারিখ? স্যার 16 তারিখ। আচ্ছা, আমার স্ক্রিনে তোমরা একটা নোটিশ দেখতেছো? ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা 2021 গ্রহণ সংক্রান্ত পাইছো? জি স্যার। তোমরা স্ক্রিনে দেখতেছো? জি স্যার। এইটা সম্পর্কে আমাদের যারা একটু অ্যাডভান্স শিক্ষার্থী তারা মোটামুটি আগেই জানে। ওসি তো গতকাল নাকি গত পরশু আমার সাথে ফোনে কথা হয়েছে এই ব্যাপারে। এখন এই মেসেজটা আমাদেরকে সবাইকে জানাই দিতে হবে। এবং আমাদের কিছু কিছু শিক্ষার্থী এখনো অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই, তাদের অবস্থাটা কি হবে এটা একটু পরে আমি বুঝাইতেছি। আগে তোমরা নোটিশটা পড়ো। কে পড়বা বলো? বলো একজনের তে। স্যার পড়বো? হ্যাঁ পড়ো, একটু জোরে পড়বা যাতে আমরা সবাই শুনি। হ্যাঁ স্যার উপযুক্ত বিষয় থেকে পড়বো? হ্যাঁ জি জি জি, আমার হাতেও আছে উপযুক্ত নোটিশটা। বিষয় সংশ্লিষ্ট জি স্যার। পড়ো। উপযুক্ত বিষয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 24 তারিখ 11 মাস 2021 খ্রিস্টাব্দ থেকে 30 তারিখ 11 মাস 2021 খ্রিস্টাব্দের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা 2021 গ্রহণ করতে হবে। এত বিষয়ে নিম্নলিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। গুড। 1. তারপর? বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে পরীক্ষা নিতে হবে। 2. পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে 50 নম্বরের। 3. প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে 1 ঘন্টা 30 মিনিট। সিলেবাস: যে সকল অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট বাংলা, ইংরেজি ও সাধারণ গণিতের বিষয় দেওয়া হয়েছে সে সকল অধ্যায় এবং 12 তারিখ 9 মাস 2021 খ্রিস্টাব্দ হতে শ্রেণীকক্ষে যে সকল অধ্যায়ের উপর পাঠদান করা হয়েছে তা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিলেবাস। 5. বার্ষিক নির্বাচনী পরীক্ষার নম্বর বিন্যাস হবে নিম্নরূপ: বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের নাম্বার হবে 50, লিখিত 35 এবং এমসিকিউ 15। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র বিষয়ের নাম্বার হবে 50, 30 প্লাস দ্বিতীয় পত্র 20। সাধারণ গণিতের বিষয়ের নম্বর হবে 50, লিখিত 35 এবং এমসিকিউ হবে 15। প্রত্যেক শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নম্বরের সাথে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের উপর 40 নাম্বার যোগ করতে হবে এবং বার্ষিক পরীক্ষা সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর আরো 10 নম্বর যোগ করতে হবে। উল্লেখ্য, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপণ প্রক্রিয়ায় তাদের কর্মতৎপরতা যুক্ত করে ওই 10 নম্বর যোগ করতে হবে, অর্থাৎ মোট 100 নম্বরের। 50 প্লাস 40 প্লাস 10 উপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়ন পূর্বক বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষার্থীদের প্রশাসনিক রিপোর্ট প্রদান করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি মিউট হয়ে যাও, তোমার একটা নৌকা মার্কার মিছিল হইতাছে, তুমি এখন মিউট হয়ে যাও। আমরা বাকিরা একটু আলোচনা করো। এই যে এতক্ষণ সোনালী পড়ছে আমরা সবাই বুঝতে পারছি কিনা, মানে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি না স্যার। কোনো প্রশ্ন নাই? তার মানে তোমরা হয় বেশি বুঝে লাইছো না একবারে বুঝো না, দুইটার একটা হবে। আর যদি কোনো প্রশ্ন করো, হ্যাঁ বলো। স্যার এই যে বললো যে গণিত 50 নাম্বার। আচ্ছা আমি 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 একটা প্রশ্ন করি তোমাদেরকে, একটা সহজ উত্তর দাও। এখানে একটা কথা বলছে যে 1 × 4 নম্বরে, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা 50 যোগ 40 যোগ 10 মোট 100 উপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়ন পূর্বক বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষার্থীর প্রগ্রেসিভ রিপোর্ট প্রদান করতে হবে। এই কথার অর্থ কি? আমার প্রশ্ন। সেই যে পরীক্ষা হবে ওটাতে 50 প্রতি বিষয়ে, আর প্রতি বিষয় অ্যাসাইনমেন্টের জন্য এখান থেকে দিবে 40 আর স্বাস্থ্যবিধি মেইনটেইন করাতে দিবে 10। এটা নিয়ে প্রোগ্রেস রিপোর্ট তৈরি করবে আর কি। তার মানে আগে যে তোমরা প্রগ্রেসিভ পাইছো, ওই যে নাম্বার পত্র পাইছো, সেই পত্র দেওয়া হবে তোমাদেরকে। এখন আমার অনেক শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই অবহেলার কারণে, বা আমরা তোমাদেরকে ঠিক মতন গাইড না দেওয়ার কারণে, তাদেরকে নাম্বারটা কিভাবে লিখবো?
তারা কি আশা করতে পারে? জি না স্যার। কথা ক্লিয়ার? জি রিফাত স্যার। মোল্লা, তুমি কি বুঝতেছো আমার কথা? জি স্যার। আমি রিফাত মোল্লাকে বেশি বলতেছি, কারণ আমরা তুলনামূলকভাবে দেখেছি এই যে নবম শ্রেণীর মেয়েদের প্রগ্রেসিভ মানে অ্যাসাইনমেন্ট খুব ভালো জমা পড়েছে। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, মানে আমাদের স্কুলের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসাইনমেন্ট জমা পড়েছে নাজমুল স্যারের এবং রাশমাপার, অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীদের মেয়েদের আর অষ্টম শ্রেণীর মেয়েদের। আর বাকি সব ক্লাসের অবস্থা তেমন একটা ভালো না। এখন যেহেতু এই আইনের আমরা বাধ্যবাধকতা আছি, তাহলে কি আমরা এখানে কেউ ফাঁকি দিতে পারবো? জি না স্যার। প্রগ্রেসিভ রিপোর্টটা কিন্তু সবার হাতে চলে যাবে। এই আজকে উপস্থিত জি। কয়জন তোমরা? স্যার 5 জন। মাত্র? এগুলা তো উপস্থিত জি। রিপোর্ট দিলে আমি লজ্জা না পাবো? স্যার আমি গ্রুপ অনেক সুন্দর করে বলে দিয়েছিলাম। আচ্ছা যাক, তারপর কোনো অসুবিধা নাই। এখানে বুঝতে পারছো তো, এই যে এইভাবে ক্লাস করলে যে নাম্বার পাইবা তোমরা। জি জি স্যার। স্যার। এই যেমন আজকের এই নোটিশটা, তুমি কি মনে করো এই স্কুলে এই নোটিশটা ঠিক মতো সে বুঝতে পারবে এবং 100% কনসেপ্টটা ধারণ করতে পারবে? জি না স্যার। তাহলে আমরা ওদের চেয়ে একটু অ্যাডভান্স হয়ে গেলাম না? মনে করো আমার নবম শ্রেণীর 200 শিক্ষার্থী, আমার এখানে 5 জন আছে। এই 5 জন এই 200-র চেয়ে একটু অ্যাডভান্স হবে না, মানে একটু এগিয়ে যাবে না? এবার আসো, নাও কাম টু দা পয়েন্ট। কেউ না বুঝলে আমাকে প্রশ্ন করো। এগুলা আমরা জি। পরীক্ষা নেব 50 নাম্বারে, কিন্তু তাকে 100 নাম্বারে আমরা কনভার্টেড প্রগ্রেসিভ রিপোর্ট দেব। এই বাকি নাম্বার 40 নাম্বার আমার অ্যাসাইনমেন্ট থেকে টুকে টুকে আমাকে অ্যাসাইনমেন্টের নাম্বারগুলো এখানে যোগ করতে হবে। এবার যে যতটা দিছো সেখান থেকে নাম্বার মোট কথা ট্রান্সফার করে দেবো। যদি অ্যাসাইনমেন্ট আমি 20 নাম্বার থেকে কাটি, তাহলে অ্যাসাইনমেন্ট হবে 24টা অ্যাসাইনমেন্ট তোমাদের। 24টা অ্যাসাইনমেন্টের থেকে আমি কনভার্ট করে এখানে নিয়ে আসবো 40। কনভার্ট করে নিয়ে আসবো, এর মানে কি? তুমি 200 পাইছো 1 নাম্বার হইবো, আর আরেকজন হচ্ছে 150 পাইছে, দুজনের নাম্বার কি একই নাম্বার দেবো আমি? কথা বলো না কেন? এবার এই তোমার এখানে মিছিল গেছে না সোনালী? মিছিল চলে গেলে তুমি আনমিউট করে কথা কও, সমস্যা নেই। জি আচ্ছা যাই, হ্যাঁ বলো। স্যার এই যে গণিতে তো 50 নম্বরের পরীক্ষা। হ্যাঁ স্যার 15টা নৈর্ভিত্তিক আর রাইটিং টেস্টে 35 নাম্বার। স্যার হ্যাঁ, আমরা তো জানি যে সৃজনশীল 10 নাম্বার করে। এটা স্যার নিয়েও তাহলে এটা নিয়েও আজকে আলোচনা হচ্ছে। আমরা আজকে মিটিং করেছি স্কুলে, তুমি জানো কিনা জানি না। আজকে আমরা সকল শিক্ষক স্কুলে গিয়ে এই বার্ষিক পরীক্ষার এটার ব্যাপারে আমাদের মিটিং হয়েছে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এটা আমরা সমাধান করেছি এভাবে, যেমন 4 নং কত? স্যার 36। 36 নাম্বারের প্রশ্ন হবে, এক হয়ে যাবে। অথবা 3টা প্রশ্ন সৃজনশীল, 3 10 30, আর 5 নাম্বার হয়তো তোমাদেরকে কমন কোনো পরিসংখ্যান অথবা কোনো একটা জ্যামিতি দিয়ে দিব। আমরা একটা কম্পালসারি সবারে বলে দেবো। বাংলা প্রশ্ন আজকে আমি তোমাদেরকে আউট করে দিব এখন আজকের ক্লাসে। রিবাত মোল্লা অন্যদেরকে জানাই দিও, অন্যদেরকে জানাই দিও যে আমরা আজকে প্রশ্ন দিয়ে দিব, মানে প্রশ্ন আউট করে দিব। এখন তোমরা যদি পারো তো ওয়েলকাম, না পারলে তো আমি ভাগ্যবালা না, মানে আমারই ভাগ্যবালা না বলা যাবে। 1 নাম্বার প্রশ্ন আউট বাংলা, সেটা হচ্ছে আমরা আজকে কি চ্যাপ্টার পড়বো? স্যার সাহিত্যের উপনীতি। এইখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন হবে। ক্লিয়ার? 10 নম্বর আউট। এবার তোমরা যেভাবে পারো 10 নম্বর আনসার করার জন্য বাড়িতে যা পড়ার পড়ো। 10 নম্বর আউট হয়ে গেছে। আর 10 নম্বর আমি তোমাদের কাছ থেকেই বলি, তোমরাই আউট করবা, যাও, আমাকে করতে হবে না। কোন কবিতাটা আমাদের ক্লাসও পড়ানো হয়েছে এবং অ্যাসাইনমেন্টও আসছে? বলো, অ্যাসাইনমেন্টের প্রশ্ন আসছে। আর তোমরা কি সিলেবাসটা বুঝতে পারছো কোন থেকে প্রশ্ন হবে? বঙ্গবাণী। স্যার ক্লাসেও হয়েছে। হ্যাঁ, অর্থাৎ আমরা ক্লাসে যেগুলো করি অথবা আমরা অ্যাসাইনমেন্টে যেগুলো আছে, হ্যাঁ দুটোটা থেকে হতে হবে। ক্লাসেও হয়েছে, অ্যাসাইনমেন্টও হয়েছে আর কি। কোনটা জীবন কোনটা? সঙ্গীত। জীবন সঙ্গীত। স্যার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আর কি, শিওর? জীবন সঙ্গীত। বাণীটা জি হইছে। স্যার, অনেকে এটা থেকে দেব, তোমরা বললে এখন শিওর করে দেব, বুঝে রাখো। স্যার বঙ্গবাণী। জি রিবাত স্যার। মোল্লা তোমার মতামত বলো। স্যার তোমরা আমাদের এখন ক্লাসে এটাই পড়াইছে।
তোমাদের ক্লাসে এখনই কিন্তু এই প্রশ্ন হয়ে গেছে, মানে এইখান থেকেই প্রশ্ন হবে, কাজে তোমরা যেটা বলো সেটাই প্রশ্ন হবে, কিন্তু পারতে হবে এবং সবার মেসেজটা জানা দিবা। তোমরা করবে না আমরা পরীক্ষা পারবো তা করে বলবো না, এরকম করো না কাজটা। যদিও আমরা স্কুল খুলে সবার জানাই দেবো, তারপরেও আমি তোমাদের মতামত দিচ্ছি, তোমরা জানে একজন আরেকজন শেয়ার করো। পরীক্ষা তোমাকে ভালো করতে হবে। আর পরীক্ষা ভালো করবে না কেন, আমরা তো সিলেবাস বলে দিতেছি, হয়তো তোমাকে এক্স্যাক্টলি প্রশ্নটা বলতেছি না, কিন্তু তোমাকে তো আমি একটা ধারণা দিচ্ছি যে এখান থেকে প্রশ্ন আসতেছে। তাহলে আমরা জীবন সঙ্গীত আমি কিন্তু নোট করে ফেলতেছি। স্যার বঙ্গবাণীটাও তো ছিল। না, বঙ্গবাণীর চেয়ে আবার মনে হয় বঙ্গবাণী এবার পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে ভালো স্যার উদ্যোগ। বঙ্গবাণী তো আমাদের অ্যাসাইনমেন্টে ছিল না। আচ্ছা যাক, এই ছিল। জন্য তো, এই জন্য না না ঠিক আছে, তোমরা একজন করে ছিল একজন করে ছিল না। হ্যাঁ হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি তো প্রশ্ন দুইটা, আরেকটা রয়ে গেছে নি? আরেকটা স্যার। প্রশ্ন আমরা দিব তোমাদের সহপাঠ থেকে। এখন তোমরা নিজেরাই সিদ্ধান্ত নাও কোন কতটুকু জায়গা থেকে নিবা। তোমরা তোমাদেরকে সময় দিলাম আর কয়েকদিন, অথবা স্কুল খোলার দিন তোমরা নিজেরা বলে নিবে। স্যার কাকতারুয়া। এটা যেটা বলো তোমরা, তোমাদের কাছ থেকে আমরা প্রশ্ন নিয়ে প্রশ্ন করব, এই সে মানে ধারণাটা নিয়ে তার প্রশ্ন করবো। এই গেল গা আমার ফার্স্ট পার্টের কাহিনী। এবার সেকেন্ড পার্টের প্রশ্ন স্যার তোমরাই আউট করো, কতটুকু পর্যন্ত প্রশ্ন নিলে তোমাদের ভালো হবে সেটা বলো। আমি কিন্তু অধ্যায় মোটামুটি সবগুলো পড়াইছি, কিন্তু সবগুলা তো আর বলা যাবে না, কারণ সবগুলোতে আমার সব ছাত্র অংশগ্রহণ করে নাই। হ্যাঁ, এই জন্য স্যার বাংলা সেকেন্ড পেপার আমাদের কি কি আসবে? অবজেক্টিভ দিব, শুধু নৈর্ব্যক্তিক অবজেক্টিভ দিব আপাতত। স্যার রাইটিং টেস্ট হবে না, যেমন না না না, বাপুন আপাতত আর সম্প্রসারণ। নিও না। আপাতত নিতে গেলে তোমরা দেখো প্রশ্নের মধ্যে গিয়ে কনভার্ট হবে কিনা। মানে তোমার তো 35 গেল বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র যদি আমি 15 ধরি, অর্থাৎ এমসিকিউ শব্দ আমি দ্বিতীয় পত্র ধরে নিলাম, তাহলে কি ওখানে কি আনা যায় প্রশ্ন? বললে আমি করে দেবো, সমস্যা নাই, কিন্তু তোমরা নিজেরা চিন্তা করে দেখো 50 নাম্বারের মধ্যে কিভাবে কাজটা করবা শর্ট টার্ম। স্যার তো বাংলা পত্র থেকে কি কোনো নৈর্ব্যক্তিক হবে না? না আপাতত দিচ্ছি না। আর তোমরা যদি কও না স্যার এটা তো দেন কিছু, তাহলে এটাতে হয়তো 5-6 নাম্বার দিব, অথবা দিলেও তো অবজেক্টিভ সেকেন্ড পার্টে তো অবজেক্টিভ তখন কমে যাবো আরে, কারণ সেকেন্ড পার্টের অবজেক্টিভটা খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। স্যার আমরা যদি বাংলা 30% স্যার 30 নাম্বার লিখি স্যার, আর ব্যাকরণ 20 নাম্বার নৈর্ব্যক্তিক। না স্যার যদি এনা স্যার আসছে বাংলা কি 15 নৈর্ব্যক্তিক, নির্দেশনায় 15 নাম্বার। স্যার কিন্তু এভাবে তো বলা আছে বাংলা প্রথম পত্র 30 নাম্বার আর বাংলা দ্বিতীয় পত্র 20 নাম্বার। 20 নাম্বার। তো আমরা তো তোমাদেরকে মানে, না এখানে নির্দেশনাটা দেখো কি লেখা আছে, লিখিত 35 আর এমসিকিউ 15 এইভাবে লেখা আছে। আর স্যার তুমি এই যে যেভাবে, বলা আছে প্রথম পত্র। এটা ইংরেজির ক্ষেত্রে প্রথম পত্র 30, দ্বিতীয় পত্র 20। তারপরে হিসাবটা আমরা যেমনি করছি ওই দেখো বাংলা ইংরেজির সাথে মিলে যায়। আমরা ইংরেজি করছি কত 35 বাংলা, আর এমসিকিউ করছি 15, তাহলে দেখো এইটার সাথে ওটা মিলে কিনা, মোটামুটি তো মিলে যায়। তোমাদের মতামত নিয়ে যার পরীক্ষা নেবো, এটা ফাইনাল কথা, কিন্তু সবাই পাস করতে হবে, এটা হচ্ছে আসল কথা। এবার তোমরা যেমনে কও, খালি স্যার তো তোমাদের খাতা দিবে কিভাবে? 3টা সৃজনশীল থেকে। হ্যাঁ স্যার খাতায় 35 নাম্বারটা আসবে কিভাবে? কারণ 3টা সৃজনশীল থেকে তো 35। আরে আমরা 3টা প্রশ্ন দিয়ে দিব ডাইরেক্ট, আমরা তো চ্যাপ্টার বলে দিতেছি। স্যার একটা প্রশ্ন কত নম্বর করে হবে? সৃজনশীল প্রশ্ন কত নাম্বার করে হয়? স্যার 10 নম্বর। স্যার 10 নম্বর। 10 হবে। গণিতের ক্ষেত্রে স্যার আমরা একটু তাহলে বেশি তো 3টা 30 হয়। 3টা 30 আর কত থাকে 5, 5-এর জন্য বিশেষ জি কোনো কিছু স্যার। একটা প্রশ্ন দিয়ে দিব, আর নাহলে এমসিকিউ তে ঢুকাই দেব। জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, তারপরে তোমাদেরকে আমি আগে নির্দেশনা দিয়ে দিব, যারা একটু ভালো মানে একটু মনোযোগ দিয়ে পড়বা তারা 100তে 100 আনসার করতে পারবা, কোনো ভুল নাই, কোনো ভুল নাই। স্যার প্রশ্ন থেকে 3টা প্রশ্নের আনসার করব। আচ্ছা আমরা এখন 20 নাম্বারের প্রশ্ন পাইছি তো কমসে কম? জি স্যার। 20 নাম্বার কি কি? স্যার সাহিত্যের স্যার জীবন উপরই সঙ্গীত। আর জীবন সঙ্গীত। না ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আমাদের অ্যাসাইনমেন্ট যারা জমা না দিছো তাদেরকে এই স্কুল খোলার সময়ের ভিতরে যেন অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দেয়, এরকম একটা নির্দেশনা দিয়ে দিবা।
তাড়াতাড়ি সবাই জানার আগে আগে ডিবারা দিয়ে জমা দেবো। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলো, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। মূল ক্লাসে আমরা কিন্তু এখনো যাইনি। আর এই মেসেজটা সবারে জানাই দিবা। আর ষষ্ঠ শ্রেণীর একটা 10 নম্বরের একটা ইয়ে আছে, যেটা বলছিলাম আমি, ওই যে তাদেরকে গাছ লাগানোর জন্য আমি বারবার করে তাগদা দিছি এবং অনেককে ফোন করে যোগাযোগ করছি, অনেক গার্জিয়ানদের সাথে আমি নিজে কথা বলছি। তারা যদি ওইটা সঠিক ডকুমেন্টস দেয়, তারা 10-এ 10 দেওয়া হবে, কোনো ভুল নাই। ওইটা প্রগ্রেসিভ নাম্বারই লেখা থাকবে। আচ্ছা, যদি প্রগ্রেসিভ নাম্বার না দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা টিচাররা অনেক কিছু লুকাইতে পারবো না? জি স্যার। এই জন্য তোমাদেরকে প্রগ্রেসিভ রিপোর্ট 100% দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং যদি কোনো টিচার বা কেউ যদি না দেওয়ার চেষ্টা করে বা কোনো কিছু মিসগাইড করার চেষ্টা করে, আমাকে ইনফর্ম করবা, আমি এটার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর এটা সবাই আমরা আজকে মিটিং এ সবাই সিদ্ধান্ত হয়েছে প্রগ্রেসিভ রিপোর্ট দিব তোমাদেরকে। তো স্যার একটা কাজে কেউ নাম্বার লুকাইতে পারবো না। তুমি সবগুলো অ্যাসাইনমেন্ট দিছো, ঠিক মতন ভালো করছো, তোমার কি আমি 40-এর থেকে 39 দিতে পারবো? জি না স্যার। তাইলে হ্যাঁ, স্যার তারপর আরেকটা বলো। স্যার কয়টা সৃজনশীল থেকে আমরা 3টার আনসার দিব? 3টা যদি আমি এখন মুখস্থ বইলা দেই 3টা তোমাদেরকে, তারপরও আরো প্রশ্ন বাড়ায় চাও? আমি তোমাদেরকে বইলা দিছি যে অলরেডি এই চ্যাপ্টারটা 2টা চ্যাপ্টার বইলা দিছি। এরপরে কি আবার স্পেশাল চাও? বলে স্যার প্রশ্ন বাড়ায় দিয়ান থেকে যে কোনো নিয়ম, যেটা এখন আমাদের এসএসসি পরীক্ষাতে আসবে, 11টা প্রশ্ন আসলে 3টা আনসার করতে হবে। তোমরা কি এরকম চাও? স্যার আমি এটা বলি নাই তো। যদি বলো তাহলে আমি স্যার তোমাদেরকে সিলেবাস বাদ প্রশ্ন বাড়াই দিব, যে কোনো 3টা দিবা। স্যার না, আমি এই কথাটা বলবো না। আচ্ছা ঠিক আছে, ওকে। কি রিফাত মোল্লা, তোমার মতামত ঠিক আছে নি? দেখো, তুমি যদি দ্বিমত থাকে বলতে পারো। স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? যদিও আমার ক্লাস রেকর্ড করা হচ্ছে, এটা আমাদের নিজস্ব ব্যাপার। হ্যাঁ, এই 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 আইনটা শুধু আমাদের নিজস্বর জন্য, অন্য ক্লাসের জন্য এরকম আইন টেন লাগাবে না। হ্যাঁ, তবে বইলা দিও প্রশ্ন মান এইভাবে এরকম হবে। তাহলে আমরা এখান থেকে চলে যাই আমাদের এই বার্ষিক পরীক্ষা নিয়ে। আর কার কোনো প্রশ্ন আছে? স্যার আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, স্যার আমাদের পরীক্ষা তো 3টা হবে স্যার, এই 3টা বিষয়ের উপর আমার এতদিন যে অ্যাসাইনমেন্ট দিছি স্যার, ওই অ্যাসাইনমেন্ট থেকে কি নাম্বার যোগ করা হবে? এই যে 40 নাম্বারের কই থেকে আইতাছে? স্যার এতদিন যে যতগুলো দিছি সবগুলো থেকে জি জি এই জি বিষয়ের উপরে? জি, এই বিষয়ের উপরে না তো, যত অ্যাসাইনমেন্ট দিছো তার থেকে কনভার্ট করে 40 হবে। তুমি যে অ্যাসাইনমেন্ট দিছো কৃষি বিজ্ঞানের, তুমি যে অ্যাসাইনমেন্ট দিছো ধর্মের, তুমি যে অ্যাসাইনমেন্ট দিছো বিজ্ঞানের, এগুলো দাও নাই? জি স্যার। ওগুলা নাম্বার আসবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। আর কারো কোনো প্রশ্ন? জি না স্যার। তাহলে আমরা এটা থেকে চলে যাই। হ্যাঁ, আমরা আরেকটা পড়া আমরা শুরু করি আজকে। আমরা স্যার বলো। স্যার আমার সাহিত্যের রীতিনীতি এটা আমরা করা। এটা আজকে ধরবো। আমরা কয়েকদিন পড়তে হবে, আমাদের আসলে একদিন এটা শেষ করতে পারবো না। প্রথম পার্টটা হচ্ছে কবিতা, তারপরের পার্টটা হচ্ছে নাটক। তাহলে আমরা নাটকের থেকেই, এখানে আছে যেহেতু, একটু নাটকের থেকেই শুরু করি। আচ্ছা, তোমরা বাড়িতে যেহেতু এই পড়াটা আগেরই দেওয়া ছিল, কিন্তু একটু পড়ছো তো? জি না স্যার। কেন স্যার, এটা তো তোমাদেরকে আমি স্যার বারবার। বুঝি না ঠিক, তাই তো হ্যাঁ অনেকগুলো হ্যাঁ, না বুঝাটা অস্বাভাবিকের কিচ্ছু না, বুঝো না, এটা কোনো অস্বাভাবিকের কিচ্ছু না। পড়ছো কিনা সেটা বলো খালি। স্যার ব্যাকরণটা দেখছিলাম। ব্যাকরণটা দাগানো হয় না তো। ও, ব্যাকরণটা বলো কোন পার্ট থেকে। আমি তো বলছি তোমাদের কাছ থেকে প্রশ্ন নেবো, তোমাদের কাছ থেকে উত্তর দেবো। আমি তো আগেই বলছি কথাটা। ব্যাকরণ আমরা তো সব শেষ স্যার করছি কয়টা অনলাইনে, বলবো? শেষ স্যার করছি, কিন্তু প্রথম বাস্তবে তো আমরা অনেকে ক্লাস করি নাই বা অনেকে ক্লাস অ্যাটেন্ড করি নাই। এই জন্য তাদেরও দৃষ্টিকোণ, আমরা যদি বলি যে না আমরা তো সব পড়াইছি, আমরা সব জায়গা থেকে প্রশ্ন করবো, তাহলে তো তারা বাকিরা পারবে না। এই জন্য বাকিদের মাথা বলো। স্যার প্রথম 5টা পরিচ্ছেদ দিলে তো হয় স্যার, কারণ কম বেশি সবাই প্রথম সাইডটাই পড়ে। আচ্ছা ঠিক আছে, এটার সাথে দ্বিমত থাকলে বলো। জীবন সঙ্গীত, তারপরে জি না স্যার। অন্যরা একটু অন্যরা কম তাড়াতাড়ি হয়ে বলো, যায় প্রশ্ন না? করো।
তাহলে ব্যাকরণ প্রথম 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 5টা অধ্যায় ক্লিয়ার। জি স্যার। অন্যরা রিফাত মোল্লা তোমার অভিনন্দন বদত বলো। ব্যাকরণ প্রথম 5টা অধ্যায় শেষ। আমরা 100 নম্বরের প্রশ্ন আমাদের এখানে শেষ আজকে। 50-এর মানে কনভার্ট করে 100 আর কি। তাহলে আমাদের বাংলা প্রশ্ন শেষ, আর বাকি প্রশ্ন রইল কি গণিত এবং স্যার ইংরেজি। গণিত এবং ইংরেজি স্যারের সাথে আলোচনা করে তোমরা এটা ঠিক করে ফেলো, আমার মতো আমরা যেরকম করছি এরকম করে ফেলো। জি স্যার। আচ্ছা এবার আচ্ছা একজন বলছো একটু পড়ছো কিন্তু বুঝো নাই, আসলে অস্বাভাবিকের কিছু না, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে পড়ছো কিনা। আগে পড়বা, পড়ার পরে না বুঝলে আমরা তো সবাই যখন আলোচনা করব তখন এটা একদম আয়ত্তে চলে আসবে। হ্যাঁ, তো এই জন্য আমি পড়তে বলছিলাম। আচ্ছা প্রথমে আমরা কবি পরিচিতি যেইটাই পড়ি, আমরা কবি পরিচিতি আমাদের একটা কমন হয়ে গেছে যে আমরা কবি পরিচিতি আমাদের প্রয়োজন আছে, বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে এটা আমাদের দরকার লাগে। কি সেটা আমি সবটা দিলে এটা এমন করে কেন? গুড। তো আমরা মোটামুটি এখানে যাদের ছবি দেখতেছি তাদেরকে কি মনে হইতেছে? সাহিত্যিক সবগুলা মোটামুটি চিনো? কে কটা চিনো এখানের ছবির? স্যার 3টা। 3টা। ও আরেকটা তো আমাদের দেশের মনে হয় না, ঠিক আছে। 3টাই চিনো তুমি তো ভালো। হ্যাঁ বলো। স্যার যে কোন একটা হ্যাঁ, ছবিটাকে যে নিচেরটা না উপরেরটা? স্যার নিচেরটা। শরৎচন্দ্র নাম শুনছো? জি স্যার। জি স্যার। জি স্যার। এগুলা কি? স্যার গল্পের বই। গল্পের বই মানে সাহিত্য আর কি, যাই হোক। এইগুলা পড়ছো নি? এর মধ্যে যে কয়েকটা বই আছে, বইয়ের প্রচ্ছদ আছে। স্যার না আমরা বই এগুলার নাম শুনছিলাম আর কি স্যার, এই যে বইগুলো কবি পড়ার, পরিচিতিতে। কিন্তু জি এই স্যার। বইগুলা তো আমাদের এই যে পাঠাগারে আছে। তোমরা যদি এই বইগুলা পড়ো, তোমাদের এই পড়ার পাশাপাশি তোমরা যদি এই বইগুলা পড়ো, তোমাদের যে কতটুকু উন্নতি হবে এটা জানো? মানে কতটা যে উপকারিতা দিবে। যেমন তোমাদেরকে আমি আরেকটা প্রশ্ন আউট করে দিই এখন। এই যে রাসেল স্মৃতি প্রশ্ন হইতেছে না, ওই যে কুইজের, এই আমার হাতে একটা বই দেখতেছো? হ্যাঁ, জি স্যার। এই জি বইটা স্যার। এবং শেখ হাসিনার একটা বই আছে যে বইটার নাম কি, রাসেল সোনামণি মনে হয় বইটার নাম, শেখ স্যার হাসিনা লেখা। তোরা হ্যাঁ, শেখ রাসেল নিয়ে বইটা লেখা। ওই বইটার প্রশ্ন আর তারপরে আইসিটি 6ষ্ঠ শ্রেণীর বই থেকে প্রশ্ন করে অলরেডি জমা দেওয়া হয়ে গেছে। তো তোমরা স্যার যদি আমরা এইভাবে এইভাবে আউট বই পড়ো, তোমাদের নলেজটা খুব কি বলবো অনেকটা উন্নত হবে। যেমন প্রত্যেকটি বই কিন্তু পড়লে অনেকটা কিছু জানা, যেমন গীতাঞ্জলি নোবেল পুরস্কার পাইছে এই বইটার জন্য। তুমি যখন এই বইটা নিজে পড়বা এবং কবিতা যখন পড়বা, তোমার আর এই দ্বিতীয়বার প্রশ্ন মুখস্থ করা লাগবে না বইয়ের মধ্যে। হ্যাঁ, গীতাঞ্জলি পুরস্কারের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাইছে, এরকম পুরো পড়া লাগবে না তোমার। পড়া লাগবে বলো? জি না। কারণ তুমি বইটাকে সরাসরি পড়তেছো এবং বিষয়বস্তু বুঝতেছো, তো তখন আমার তোমার এইভাবেই হৃদয়ঙ্গম থাকবে। বলা ইয়ে ধরুন, যেমন এই প্রথম একটা বই আছে হেলমেট, কি হ্যামলেট, এটা বোধহয় শেক্সপিয়ারের একটা বিখ্যাত নাটক। স্যার উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ হ্যাঁ। তো তুমি এরপরে এই যে মীর মোশাররফ, সেটা একটা বিখ্যাত বই বিচার সিন্ধু, কারবালার কাহিনী নিয়ে লেখা। এই যে বইয়ের প্রচ্ছদ দেখা এবং বইটা যখন পড়বা, কারবালার কাহিনী অনেকটা যদিও গল্প আকারে লেখছে, কিন্তু অনেকটাই তুমি বুঝতে পারবা। আর এই দেবদাস নিয়ে তো পৃথিবী বিখ্যাত কয়েকটা সিনেমা হয়েছে। এগুলো হচ্ছে সাহিত্য কর্ম আমরা যেগুলো দেখলাম। তো সাহিত্য কর্মগুলা কি কি? কবিতা আছে, নাটক আছে, উপন্যাস আছে, ছোট গল্প আছে, প্রবন্ধ আছে। আজকে আমরা এই 5টা বিষয় আমাদের এই প্রবন্ধটার কাছে উল্লেখ করা আছে, এই 5টা বিষয় নিয়েই সাহিত্যের। এই জন্য আমাদের প্রবন্ধটার নাম কি?
স্যার সাহিত্যের রূপ ও রীতি। রীতি। এই 5টা অংশই কিন্তু আমরা নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি আমরা টুকটাক আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো নিয়ম কানুন আলোচনা করব, পর্যবেক্ষণ করব। এটা লেখছে কি এই প্রবন্ধটা? সাহিত্যের রূপ ও রীতি লেখছে কে? লেখক কে? স্যার হায়াত মাহমুদ। আয়াত মাহমুদ। আচ্ছা, আমরা এখানে প্রথমেই নাটকে চলে গেছি। আমরা একটু কবি পরিচিতি দেখার দরকার ছিল। আমরা কি দেখি তো পরের লাইনের মধ্যে কবি পরিচিতি আছে? হ্যাঁ আছে। এইবার চলে আসো কবি পরিচিতি। তোমাদের সামনে নিশ্চয় বই আছে? আছে? জি স্যার। আমি কি কয়েক মিনিট সময় দিব এটা রিডিং করার জন্য, না প্রশ্ন করে চলে যাব? লেখক আমার একটা প্রশ্ন আছে। জি বলো। স্যার এই কবি পরিচিতি 3 নাম্বার লাইনে দেওয়া যে কবি ঢাকার গ্রেগরি হাই স্কুল থেকে স্যার প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়, তাই প্রবেশিকা পরীক্ষা কোনটাকে বলে? এখন এসএসসি পরীক্ষা যেটাতে, এটাকে বলা হয় প্রবেশিকা পরীক্ষা। স্যার আগে ছিল এটাকে এন্ট্রান্স বা মেট্রিক পাস। তারপর হচ্ছে metric। জি জি, আমরা মেট্রিক পাস বলি, এসএসসি বলি, লেটেস্ট বলি এসএসসি। আর আগে ছিল এই এন্ট্রান্স বা প্রবেশিকা। আর কোনো প্রশ্ন? জি না স্যার। তুমি কিন্তু একটা সুন্দর প্রশ্ন করছো। হায়াত মাহমুদ ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুল থেকে 1956 সালে প্রবেশ পরীক্ষা উত্তীর্ণ হয়, কিন্তু তার জন্ম কোথায় দেখো তো? এটা কিন্তু অলরেডি ঢাকা থেকে এসএসসি পাস করছে, এটা ক্লিয়ার, কিন্তু জন্ম কোন জায়গায় দেখো তো? ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলা। হ্যাঁ, মনে থাকবে তো কথাটা? এখন বর্তমানে কিন্তু উনি জীবিত আছে, আমরা দোয়া করি উনি আরো জীবিত থাকুক এবং আরো আমাদেরকে সাহিত্য দেখ। মানে জীবিত লোকের একটা প্রবন্ধ আমরা পড়তেছি, এটা একটু বলতে পারি। আমরা যতগুলাই পড়ি দেখবা জন্মসাল আছে, মৃত্যুসাল আছে। এখানে কিন্তু জন্মসাল আছে, মৃত্যুসাল কিন্তু নাই। তো আমরা দোয়া করি জানি উনি আমাদেরকে আরো এরকম সাহিত্য দেয় উপহার রেখে আমাদের। আচ্ছা, আমি কথায় কথায় আমার সময়টা চলে গেছে। তো উনি কিন্তু পিএইচডি ডিগ্রি, যেটাকে ডক্টরেট বলি, করেছেন। কত সালে করেছেন? আমাদের সময় বেশি নাই, আমরা দ্রুত শেষ করতে বলতেছি। পিএইচডি করেন কোত্থেকে? স্যার একটু রেস্পন্স দাও, যাদবপুর। দেখে তো বলতে পারো। স্যার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, উনি বর্তমানের পেশা কি? অলরেডি লাল গোলে কিন্তু পেশাটা উঠে গেছে। উনি পেশা কি? বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। হ্যাঁ, গুড। ওনার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো আছে এগুলা। এই রবীন্দ্রনাথ কিশোর জীবনী, এটা ওনার নিজের লেখা। আবার নজরুলকে নিয়েও লেখছেন, ওনার নজরুল লেখা আছে। গবেষণাধর্মী প্রবন্ধ আছে ওনার বই, সেটা হচ্ছে বাংলা লেখা নিয়ম কানুন। তারপরে কাব্যগ্রন্থ, কবিতার বই আছে স্বাগত সংলাপ। বাংলা একাডেমি পুরস্কার ভূষিত, উনি বাংলা একাডেমি পুরস্কার পায়। এই ছিল আমাদের সংক্ষিপ্ত ওনার জীবনী। আমরা মোটামুটি এখন পারবো। আমরা শব্দ অর্থ যাব না, আমরা একটু চলে যাই। শব্দ অর্থ আমরা আগামী ক্লাসে আমাদের বাড়ির পড়া শব্দ অর্থ আমরা যেন এগুলো পড়ি মনোযোগ সহকারে। হ্যাঁ, আমরা চলে যাই, একটু কাজ করো তোমরা। পেজ নাম্বার 158 পৃষ্ঠা চলে যাও। এবং একদম জি স্যার। প্রথম প্যারা, নাটক যেই অংশটা, মানে নাটকের যে প্যারাটা, সেটা প্রথম। বিশ্ব সাহিত্যের নাটক সর্বাপেক্ষা প্রাচীন, তবে মনে রাখা দরকার নাটক সেকালে পুস্তকাকারে মুদ্রিত হয়, মানে তখনকার ছাপাঘর ছিল না, মানে বই আকারে হয়, ঘরে ঘরে পঠিত হতো না। মানে তখন নাটকগুলা এরকম ভাবে বাজারে পাওয়া যেত না, এখন যেভাবে পাওয়া যায় আর কি। তখন নাটকগুলা কি করতো, যে নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ। আসলে নাটক পড়ে, যেমন আমাদেরও একটা নাটক আছে, সহপাঠে আছে না আমাদের নাটক একটা, আমাদের পাঠ্যপুস্তকের জন্য আসেনি? জি স্যার। সহপাঠ থেকে বাকি 10 নম্বর প্রশ্ন নিব, আমি বলে দিলাম তোমাদেরকে। কোনটা নেই এটা বাকিটা তোমাদেরকে জানাই দেবো, কিন্তু তোমরা পড়তে হবে। তোমার আমরা মনে হয় সহপাঠ বইটা টাচ করো নাই। জি স্যার। তাহলে আমরা নাটকের মূল ইয়াটা কি, মানে নাটকের আসলে
কি নির্ভর করে? এই শুধু বই থাকতো না দর্শকের জন্য করা হয়তো এগুলা? আমরা কিন্তু বই লিখি দর্শকের জন্য বা শ্রোতার জন্য বা তৃতীয় একটা মাধ্যম যারা বই পড়বে বা মেসেজটা জানবে এরকম। কিন্তু নাটকের উদ্দেশ্য হচ্ছে একটা দর্শক সরাসরি, মানে এটা প্রদর্শিত হবে। আগে যেমন যাত্রা ছিল, যাত্রাগুলো এক একটা নাটক। এখন অবশ্য আমাদের সমাজে এমন যাত্রা নাটক হয় না, খুব কম হয়। বোধহয় বাংলাদেশ বিটিভিতে মনে হয় কিছু যাত্রা নাটক হয়, কিন্তু বা আর কোনো টেলিভিশনে নাটকই নাই, মানে যাত্রা নাটক আর নাই। নাটকের সংজ্ঞা এটা ওসি একবার পড়ছে, রিফাত মোল্লা বলো। স্যার আমি পড়ি নাই তো। পড়ো নাই? তুমি অনেক জি অংশগ্রহণ না। করছো। আচ্ছা রিফাত মোল্লা, আচ্ছা ঠিক আছে, ওসি পড়ো। নাটকের সংজ্ঞা: নাটক সংলাপ প্রধান শিল্পকর্ম, সুখ দুঃখ যুক্ত মানুষের যে রূপচিত্র দর্শক সম্মুখে অভিনয়ের সাহায্যে প্রকাশ করা হয় তাই নাটক। আচ্ছা এইবার যদি আমরা নাটকের সংজ্ঞা জানি, কেউ যদি জিজ্ঞাসা করে বলতে পারবো নিজের ভাষায়। আমি এখানে যেভাবে আছে এরকম যে হুবহু হতে হবে তা না, নিজের ভাষায়। যে নাটকে কোনো কাহিনীর মানে অভিনয় করে মানুষকে বোঝানো হয় যে কাহিনীটা, এটি একটা নাটক। এবং অনেক সময় কোনো মেসেজ দেওয়া হয় নাটকের, মানে নাটকের কাহিনী থেকে দর্শকদের জন্য খুব সুন্দর মেসেজ দেওয়া হয়। মানে নৈতিকতার জন্য হতে পারে, সমাজের পরিপ্রেক্ষিতে হতে পারে, বিভিন্ন কারণে কোনো মেসেজ দেওয়ার দরকার লাগলে এটা হতে পারে। আমাদের কিন্তু অনেক সময় এই যে এখন কি ওই যে স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেক নাটক হয়, তারপর পরিবার পরিকল্পনা নিয়ে কিন্তু অনেক নাটক হয়। একটু খেয়াল করে দেখো টেলিভিশনে যে পরিবার পরিকল্পনার অনেক মেসেজ দেওয়া হয় শুধু নাটক আকারে। আমরাও কিন্তু অনেক, বিশেষ করে আমার ক্লাসে কিন্তু অনেক পেজে কিন্তু আমরা নাটকও দিছি, যে মমতাদি নাটকটা, এটাও কিন্তু একটা মানে মেসেজ আছে এখানে। আচ্ছা এবার আমাদের বইয়ের মধ্যে লেখা আছে নাটক সচরাচর 5 অঙ্কে বিভক্ত। নাটকের অঙ্ক কি একটু খেয়াল করো। আগামীকাল আমরা এটা পড়া, আমাদের পড়া হচ্ছে আগামীকাল 1 নম্বরে পড়া দিলাম কি শব্দ অর্থ, 2 নম্বরে হচ্ছে কবিতা, অর্থাৎ এটা কত পৃষ্ঠা? 157 158 পৃষ্ঠা, এই 2 পৃষ্ঠা এবং 159 পৃষ্ঠা পর্যন্ত 3টা পৃষ্ঠা পড়া। না 3 পৃষ্ঠা হলো না নাকি? হ্যাঁ 3 পৃষ্ঠা পড়া। পারবা কিনা দেখো। এখন ছোট হয়ে গেছে, প্রথম তোমাদেরকে যখন বলছি এটা সবটা রিডিং দিতা, রিডিং পড়তা, রিডিং পড়ছো, তখন একটু বুঝো নাই বা বুঝতে অসুবিধা হয়েছে, যেটা সোনালী আমাদের কাছে এখন শেয়ার করছে যে স্যার আমি পড়ছি কিন্তু বুঝি নাই। এখন যখন আমরা আলোচনা করব আমাদের আস্তে আস্তে এটা বুঝে মানে হৃদয়ঙ্গম হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আমরা যখন শব্দ অর্থ পড়বো, শব্দ অর্থ কিন্তু এই পাঠের কিন্তু শব্দ অর্থ খুব গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করে দেখো, শব্দ অর্থ বিশাল শব্দ অর্থ, 130 পৃষ্ঠে দেখো শব্দ অর্থের অভাব নাই, একের 2 পৃষ্ঠা শব্দ অর্থ, খেয়াল করছো? একটু বই পৃষ্ঠা জি উল্টাও। স্যার, হ্যাঁ, বড়। এবং এই শব্দ অর্থের মধ্যে কিন্তু অনেক টিকা ঢুকে গেছে, যেমন এরিস্টটল কি, এরিস্টটল, তারপর কপালকুণ্ডলা কি, এই যে এগুলো এক একটা পড়তে গিয়ে যখন আমরা এক একটা বিষয় আবার জেনে ফেলবো। হ্যাঁ, তারপরে এই যখন কালাপাহাড়, এটা একটা ঐতিহাসিক চরিত্র এবং খুব একদম বিখ্যাত সেনাপতির নাম, ওই তার সম্বন্ধে জেনে ফেলবো। এরকম প্রত্যেকটি জেনা হয়, দেখো ক্ষুদ্র থেকে বিরাট কিছু বের হয়ে গেছে। রজনীকান্ত সেন আরেকটা টপিক চলে আসছে আমাদের, এরকম প্রত্যেকটি ভিতরের কথাগুলা এখানে একটু বড় করে ব্যাখ্যা দেওয়া আছে। এই জন্য আমরা শব্দ অর্থটা খুব ভালো করে পড়বো, এবং এই শব্দ অর্থ থেকে আমাদের জ্ঞানমূলকের অনেক প্রশ্ন পরীক্ষা আসবে। এই জন্য শব্দ অর্থগুলো যখন ক্লিয়ার করে পড়বা, তখন তোমার প্রবন্ধটা পড়তে অনেক ভালো লাগবে এবং বুঝতে পারবে। সোনালী কিছুটা ক্লিয়ার হচ্ছে নাকি আরো কঠিন লাগতেছে? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লিয়ার হলাম। আজকে আমাদের পড়া 3 পৃষ্ঠা 1, দ্বিতীয়ত হচ্ছে আমরা আজকে একটা সিলেবাস পেলাম, তৃতীয়ত হচ্ছে বাংলা প্রশ্নের পরীক্ষা কি হবে সেটা আমরা একটা ধারণা পাইলাম। যদি এক্স্যাক্টলি প্রশ্ন আমি দিতে পারবো না, এটা আমি দুঃখিত, আমি প্রশ্ন আউট করে দিছি, কিন্তু পড়তে হবে তোমাদের, আমার এটা ওপেন কথা। আমি কিন্তু অতীতে অনেক পরীক্ষা নিছি ছাত্রদের প্রশ্ন দিয়ে, আমি বলে দিছি তোমাদের প্রশ্নের পরীক্ষা হবে, তোমরা প্রশ্ন আমাকে জমা দাও। এরকম ইতিপূর্বে অনেক পরীক্ষা নিয়েছি আমি, তবে একটু ব্যতিক্রম।
যেমন মনে করো আমি 20 জনের প্রশ্ন পরীক্ষার প্রশ্ন করতে দায়িত্ব দিছি, 20 জনের প্রশ্ন দিচ্ছে, কাটটা পরীক্ষা হবে কেউ বলতে পারবে না, কিন্তু প্রশ্ন আমার দ্বারা হয় নাই, ছাত্র দ্বারা প্রশ্ন হয়েছে। এরকম পরীক্ষা আমি অনেক নিয়েছি, ক্লাস টেস্টের অনেক পরীক্ষা আমি এরকম ভাবে নিয়েছি। এখন এই পরীক্ষাটা তোমাদের দিয়ে নেই, অসুবিধা কি? কিন্তু আমি এক্স্যাক্টলি বলবো না আর কি যে তোমাদের এই প্রশ্নটা, এবং প্রশ্ন তোমাদেরকে দায়িত্ব দিলাম না আপাতত, যেহেতু সময় কম সেই জন্য আর দিলাম না, নাহলে আমি প্রশ্ন তোমাদেরকে দিয়ে করালাম বলে। আমরা নাটকের আর কিছু আলোচনা করব না আজকে, যেহেতু আমাদের এই পড়াটা আমরা কয়েকদিন পড়বো। তবে আমরা একটু জাস্ট একটু দেখে নেই যে নাটক 5 অঙ্ক কি কি: প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থিমোচন, উপসংহার। নাটক কয় প্রকার? নাটক 3 প্রকার: ট্রাজেডি, কমেডি, প্রহসন। এগুলা নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত, একটা ভিডিও অংশ আছে। এগুলো হচ্ছে বিখ্যাত নাটকের কিছু অংশ, যেগুলা যেমন এই নাটকটা সারা বিখ্যাত। এই ভদ্রলোক কিন্তু মন্ত্রী হয়েছে গত টার্মে, এটার মনে হয় মন্ত্রিত্ব আছে, আমি জানি না। চিনো এই ভদ্রলোকরে? আমার তো মনে হয় চিনো। এই নাটকের এই ছবিগুলো মনে হয় তোমরা সবাই চিনো, যদিও আমার কাছে এখন অনেকে বলবে না। স্যার চিনি না সত্যি। এটা কি আমি বিশ্বাস করতাম? হচ্ছে একজনের, অন্যরা কেউ চিনো না? যেমন এইগুলো চিনো না, এই যে এইগুলা, এই যে এটা কি কেউ চিনো না? আমার বিশ্বাস হয় না। না ইন্ডিয়ান ছবি দেখাবো, কিছু দেখাবো, তখন চিনতে পারবা। স্যার জি না, কিছুই দেখি না। আচ্ছা যাই হোক, প্রথম মনে হয় চিনি। আচ্ছা যাই হোক, সবগুলোই তোমাদের পরিচিত। অতটা হয়তো এরকম ভাবে দেখা হয় নাই। এবং নাটক ঐতিহাস কি কি নাটক হয়: সামাজিক ধর্মী, কাব্যধর্মী, রোমান্টিক, হ্যাঁ, ডিটেকটিভ, ঐতিহাসিক, এই ধরনের নাটকের প্রকারভেদ আমরা এগুলো আলোচনা করব। এইগুলা কি, প্রহসন কি, নাটক কোন ধরনের শিল্প, এই প্রশ্নগুলো আমরা আগামীকাল যেন একদম ক্লিয়ার পাই। আমাদের আগামীকালের পড়া কিন্তু অলরেডি দেওয়া আছে, এটা মনোযোগ সহকারে আগামীকাল পড়াটি পড়বা। তো আজকে এই পর্যন্তই আমরা, হ্যাঁ? না আর কিছু প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো। জি না স্যার। কারো কোনো প্রশ্ন?